দেখো, মৃত্তিকার অনুছিদ্র স্থান আলোচনার পর মাটির যে ভৌত ধর্মটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটির জল বা মাটির জল ধারণ ক্ষমতা। তো আমি অলরেডি একটা ছোট ছবি এঁকে রেখেছি, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে কোনো একটা মাটি সাধারণত বিভিন্ন স্তরযুক্ত হয় এইরকমভাবেই। বহুদিন ধরে পেডোজেনিক প্রসেসগুলো সেখানে কাজ করার ফলে কি তৈরি হয়, একটা মৃত্তিকার প্রোফাইল তৈরি হয়। ধরে নাও একটা যে কোনো মাটির প্রোফাইল। তো এগুলো হচ্ছে ABC ইত্যাদি লেয়ার। নিচে রয়েছে অপ্রবেশ্য শিলা, যে শিলাটা আহ, মানে বিয়োজিত হয়নি। হ্যাঁ, সেই শিলা কোনো একটা ধরে নাও সেরকম। এখানে দেখো একটা ছোট গাছ এঁকেছি। মাটির ওপরে গাছপালা থাকবে বা উদ্ভিদ আবরণ থাকবে, এটাই স্বাভাবিক। এবার এই উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হবে যে, সেটা ডিপেন্ড করছে মাটির জলের ওপর বা মাটির অন্যান্য গুণাগুণের ওপর। তা সেই অন্যান্য গুণাগুণের ওপর যেমন ডিপেন্ড করে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির জল। মাটিতে যদি না জল থাকে, মাটি যদি ড্রাই হয়, শুষ্ক হয়, তাহলে উদ্ভিদ বা ফসল উৎপাদন সম্ভব হয় না। হ্যাঁ, মাটিতে জলটা ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা দেখেছি যে পেডোজেনিক প্রসেসের জন্য মাটির জলটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে মৌলিক প্রক্রিয়া বা ফান্ডামেন্টাল প্রসেস রয়েছে, তার গুরুত্বপূর্ণ দুটো প্রক্রিয়া হচ্ছে এলোভিয়েশন, ইলোভিয়েশন। তো এই এলোভিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে ওপরের স্তর থেকে যে খনিজগুলো নিচে যায়, সেটাও এই মাটির জলের ওপরই ডিপেন্ড করে। তা আসলে মাটির জলটা কি? মাটির জলটা হচ্ছে হয় বৃষ্টিপাতের মাধ্যমে বা তুষার গলায় জল বা শিশির কুয়াশা ইত্যাদি মারফত আসা মাটির আর্দ্র অবস্থা, বা বৃষ্টিপাতের ধারা, বা বরফ গলা জলের ধারা যখন মাটির ওপর দিয়ে যায়, তখন যে কোনো আর কি কঠিন পদার্থের একটা ধর্মই হচ্ছে যে জল শোষণ করা। তাহলে এই মাটিও একটা কঠিন পদার্থ। সেই কারণে মাটিও জল শোষণ করে থাকে। মাটির কণাগুলো নিজেরা জল শোষণ করে এবং মাটি জল সম্পৃক্ত হয়। তো দেখো, তাহলে বলতে পারি যে জল মাটির ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই এই জল আসে কোথা থেকে? উৎস হচ্ছে বৃষ্টিপাত, বা বরফ গলা জল বা তুষার গলা জল, বা শিশির বা কুয়াশা। যেমন ধরো শিশির বা কুয়াশা মাটিতে পড়লে কিছুটা তো মৃত্তিকার কণা সেই জলকে শোষণ করে। যেমন মরুভূমি অঞ্চলে কি হয়, বৃষ্টিপাত তো কম হয়, কিন্তু আহ, ওদের রাত্রিবেলা তাপমাত্রাটা বা ভোরবেলা তাপমাত্রাটা এত কমে যায় যে বাতাসে যে স্বল্প পরিমাণ জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পগুলো অতিরিক্ত ঠান্ডার সংস্পর্শে এসে কি হয়ে যায়, জলকণায় পরিণত হয়ে যায়। ফলে যে সমস্ত ক্যাকটাস গাছ বা ওপরের পৃষ্ঠ মৃত্তিকার ওপর সেই জলকণাগুলো মানে একটা প্রলেপের মতো বা সূক্ষ্ম সূক্ষ্ম আস্তরণের মতো জমা হয়, তখন সেই ক্যাকটাসের যে রোঁয়ার মতো আবরণ, বহিরাবরণ, সেই রোঁয়ার দ্বারা শোষিত হয় এবং পৃষ্ঠ মৃত্তিকার দ্বারা শোষিত হয়। তো যাই হোক, তাহলে এই যে জল রয়েছে, সেই জলটা মাটিতে কতটা থাকবে সেটা ডিপেন্ড করছে মাটির জল ধারণ ক্ষমতার ওপর। অর্থাৎ মাটি জলটা রাখতে পারবে কি নিচে পাঠিয়ে দেবে, সেটা নির্ভর করছে মাটির আরো অন্যান্য বিষয়ের ওপর। কিন্তু আমরা দেখিনি যখনই, তাহলে বৃষ্টিপাত হচ্ছে মাটির জলের প্রধান একটা উৎস। তাহলে যখনই বৃষ্টিপাত হচ্ছে, তখন জলটা মাটিতে পড়ার পর কি হয়, কিছু জল যদি সমতল ভূমি হয়, তাহলে কিছু জল কি হবে, মৃত্তিকার দ্বারা শোষিত হবে এবং মাটির মধ্যে যে অনুছিদ্র স্থান রয়েছে, সেই অনুছিদ্র স্থানের মধ্যে দিয়ে জলটা গমন করবে। তাহলে জলের এই নিম্নমুখী বা মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে যাওয়াটাকে বলা হয় অন্তঃপ্রবাহ। আর জল মাটিতে শোষিত হয়ে যাওয়ার পর যখন সম্পৃক্ত অবস্থা বা স্যাচুরেশনে চলে আসে, তখন কিছু জল ভূমির ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে গড়িয়ে প্রবাহিত হয়, যাকে বলা হয় সারফেস রান অফ বা পৃষ্ঠ প্রবাহ হলো। তাহলে দেখো, পৃষ্ঠ প্রবাহ যত বেশি হবে, তত কিন্তু মৃত্তিকা কম জল লাভ করবে। অর্থাৎ অন্তঃপ্রবাহটা বেশি হলে ভালো হয়। তাহলে বুঝতেই পারছো, কোনো একটা ঢালু সারফেসে, খাড়াই সারফেসে জল মাটির নিচে যায় না, সহজেই পৃষ্ঠ প্রবাহ হয়ে নিচে চলে যায়। এবার দেখো, যে জলটা নিচে গেল, অর্থাৎ অন্তঃপ্রবাহে যে জলটা প্রবেশ করলো, সেটা দুটো পদ্ধতির মাধ্যমে সাধারণত নিচে যায়।
মৃত্তিকার কণার মধ্যে দিয়ে বা যে অনুছিদ্র স্থানগুলো রয়েছে সেই অনুছিদ্র স্থানের মধ্যে দিয়ে জলের নিম্নে যাওয়াটা, হ্যাঁ, এই যে কণাগুলো রয়েছে এই কণার মধ্যে দিয়ে জলের নিচের দিকে যাওয়াটাকে আমরা বলে থাকি, বাংলায় লিখলাম অনুস্রাবণ। অনুস্রাবণ বা একে বলা হয় ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন, এটাকে পার্কোলেশনও বলা হয়। পার্কোলেশন। তাহলে দেখো, অনুস্রাবণ পদ্ধতিতে জল ক্রমশ নিচের দিকে গেল, যত নিচের দিকে যাবে জলের মাধ্যমে বিভিন্ন খনিজ উপাদান বা জৈব পদার্থ সেগুলোও ধৌত হয়ে নিচের দিকে ক্রমশ যাবে। তাহলে দুটো রন্ধ্রের মধ্যবর্তী ফাঁক দিয়ে অনুস্রাবণ প্রক্রিয়ায় যেমন যাবে, তেমনি উদ্ভিদের শিকড়ের গা দিয়ে বা মাটিতে যে সমস্ত ফাটল ইত্যাদি রয়েছে, ফাঁক রয়েছে, তার মধ্যে দিয়েও জল কিন্তু নিচের দিকে যেতে থাকে। এই পদ্ধতিটাকে বলা হয়, এইখান দিয়ে যে জলটা যাচ্ছে সেই জলটা যাওয়ার পদ্ধতিটাকে বলা হয় চোয়ানো পদ্ধতি বা সিপেজ। হলো, তাহলে চোয়ানো পদ্ধতি বা সিপেজ পদ্ধতিতে জল নিচের দিকে ক্রমশ যাচ্ছে। তাহলে এইবার বুঝতে পারছো যে পার্কোলেশনই যাক বা অনুস্রাবণ পদ্ধতিতেই যাক, যে যতটুকু জল নিচে যাবে সেটাই কিন্তু একটা মাটির পক্ষে হেলদি পরিবেশ সৃষ্টি করে, তাই না? কারণ মাটিতে জল থাকবে, উদ্ভিদ তার প্রয়োজনীয় জল শোষণ করতে পারবে, জলের মাধ্যমে দ্রবীভূত অবস্থায় উদ্ভিদ খনিজ উপাদানকে লাভ করবে, এটাই স্বাভাবিক, এবং উদ্ভিদ পুষ্টিগুলো লাভ করে নিজের বৃদ্ধি ঘটাবে, ফল বা ফুল ভালো উৎপন্ন করতে পারবে, তবেই সেই মাটির উর্বরতা। এবার দেখো, মাটির এই জলের প্রকারভেদ রয়েছে। মাটিতে যে জলটা যাচ্ছে সব জলটাই কি উদ্ভিদ শোষণ করতে পারে? দেখা যাক সেই বিষয়টা। তার আগে আমি এই চিত্রটা একটু মুছে ফেলি এবং দেখো, আমি এর মধ্যে চিত্রটা মুছে নিলাম। এবার আমরা মৃত্তিকার জলের প্রকারভেদ দেখব। তা দেখো, এটা একটা মৃত্তিকার কণা, যদি এত বড় কণা তো হয় না, আমি একটু বড় করে এঁকেছি, নাহলে খুব ছোট হলে সেটা বোঝানো সম্ভব হবে না। ধরে নাও এটাকে আমি জুম করেছি, তো এত বড় একটা মাটির কণা। তাহলে মাটির কণাগুলো জল শোষণ করে। যে কোনো কঠিন পদার্থের একটা ধর্মই হচ্ছে জল শোষণ করা, কিছু না কিছু সে জল শোষণ করবে। আবার দেখো, জলের একটা ধর্ম হচ্ছে যে যে কোনো কঠিন পদার্থের পৃষ্ঠদেশে লেগে যাওয়া। নিশ্চয়ই তোমরা সেই ধর্মটার কথা জানো। সেই ধর্মটা হচ্ছে কি? আসঞ্জন। তা এই আসঞ্জন ধর্মের জন্য জল কি হচ্ছে? জল কঠিন পদার্থের গায়ে লেগে যাচ্ছে, হ্যাঁ, বিন্দু বিন্দু করে সেই জলও কণার গায়ে লেগে যাচ্ছে। তাহলে এই আসঞ্জন ধর্মের জন্য জলের প্রবণতা হচ্ছে কঠিন পদার্থের গায়ে লেগে যাওয়া। আবার যে কোনো কঠিন পদার্থের ধর্ম হচ্ছে কিছু না কিছু জল শোষণ করা। তাহলে এইরকম ভাবে কোনো একটা মাটির কণা কিভাবে জল শোষণ করে, সেই অনুযায়ী মাটির মধ্যে যে জলগুলো থাকে তাকে আমরা 3 ভাগে ভাগ করি। আমি এখানে এক এক করে সেই নামগুলো লিখছি। 1 নম্বর যে জলটা মাটির মধ্যে থাকে তাকে বলা হয় জলাকর্ষজ জল। জলাকর্ষজ জল বা হাইগ্রোস্কোপিক ওয়াটার। 2 নম্বর হচ্ছে কৈশিক জল। আমি যদি না গার্ড করি, কৈশিক জল বা একে বলা হয় ক্যাপিলারি ওয়াটার। পুরো লিখলাম না। 3 নম্বর হচ্ছে মহাকর্ষীয় জল। মহাকর্ষীয় জল একে বলা হয় গ্র্যাভিটেশনাল ওয়াটার। ওকে, তাহলে দেখো, মাটিতে 3 ধরনের জল থাকে। একটা হচ্ছে জলাকর্ষজ জল, 2 নম্বর হচ্ছে কৈশিক জল, এবং 3 নম্বর হচ্ছে মহাকর্ষীয় জল। এবার এসো আমরা এই 3 ধরনের জলটাকে বুঝে নিই। কি এই 3 ধরনের জল?
তাহলে প্রথম অবস্থায় তোমাকে ধরে নিতে হবে যে মাটিতে কোনো জল নেই, মাটিটা একবারে শুষ্ক। তাহলে সেই অবস্থা থেকে আমরা এই তিনটে জিনিস আলোচনা করব। তাহলে মাটির কণা যদি শুষ্ক হয়, তাহলে ওই জলের আসঞ্জন ধর্মের জন্য আর মাটির কণার জল আকর্ষণ করার ধর্মের জন্য বাতাসে যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পগুলো, কিছু না কিছু তো জলীয় বাষ্প বাতাসে থাকবেই, তাহলে সেই জলীয় বাষ্পগুলো এই মাটির কণার গায়ে খুব দৃঢ়ভাবে লেগে যায়। তাহলে যখনই জলীয় বাষ্পযুক্ত কোনো একটা বাতাস মাটির সংস্পর্শে আসে, তখনই কি হয়, এই কণাগুলো কিছু না কিছু জলীয় বাষ্প শোষণ করে নেয়, এবং সেই জলীয় বাষ্পগুলো কি হয় যেন একদম ফিল্মের মতো আকারে দৃঢ়ভাবে মাটির কণার গায়ে, আমি একটুখানি প্রলেপটা দিলাম, নাহলে মোটা না করলে বোঝানো একটু অসুবিধা, যদি একদম লেগে যায়। তাহলে এই যে জলটা দৃঢ়ভাবে মাটির কণার গায়ে লেগে গেল, এবং যেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পেরই একটা ঘনীভূত রূপ। জলীয় বাষ্প যখনই মাটির সংস্পর্শে আসছে, তখন এই মাটির কণাগুলো সেই জলীয় বাষ্পটাকে কিছুটা শোষণ করে নিচ্ছে। এই জলটাকে বলছি জলাকর্ষজ জল বা হাইগ্রোস্কোপিক ওয়াটার। দেখো, এই জলটা প্রকৃতপক্ষে জল নয়, একটা নন লিকুইড পদার্থ। কারণ এটা এত ঘনীভূত রূপে এবং এত দৃঢ়ভাবে মাটির কণার গায়ে লেগে থাকে যে এই জলটাকে উদ্ভিদ ব্যবহার করতে পারে না। কেন পারে না? এই জলটা এত দৃঢ়ভাবে মাটির কণার সঙ্গে লেগে থাকে যে ক্ষমতাটা হচ্ছে প্রায় ধরে নাও মিনিমাম 10,000 অ্যাটমসফিয়ার ক্ষমতা। 10,000 অ্যাটমসফিয়ার ক্ষমতায় এই জলটা মাটির কণার গায়ে লেগে থাকে। বোঝা গেল? তাহলে উদ্ভিদকে এই জলটা শোষণ করতে গেলে 10,000 অ্যাটমসফিয়ারের বেশি বল প্রয়োগ করতে হবে, তবে উদ্ভিদ এই জলটাকে শোষণ করতে পারবে। হলো, কিন্তু উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মাত্র 20 থেকে 25 অ্যাটমসফিয়ার ক্ষমতাতেই উদ্ভিদ জল শোষণ করতে পারে। তাহলে যার ক্ষমতা 20 থেকে 25 অ্যাটমসফিয়ার, সে কি করে 10,000 অ্যাটমসফিয়ার শক্তিতে যে জলটা মাটির কণার গায়ে রয়েছে সেটাকে শোষণ করবে কি করে? তাহলে সেটা শোষণ করা সম্ভব না। তাহলে দেখো, মাটির মধ্যে ফার্স্ট যে জলটা রয়েছে সেইটা উদ্ভিদ ব্যবহার করতে পারে না, এবং এটা হচ্ছে জলীয় বাষ্পের একটা ঘনীভূত রূপ, এবং এই জলটা মাটির মধ্যে খুব দৃঢ়ভাবে লেগে থাকে, এবং যতক্ষণ মাটি বলতে পারো যে বাতাসে যে জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্প থাকলেই মাটির কণা কিছু না কিছু এই জলাকর্ষজ জল শোষণ করবে। এবার কি হয়, যদি বাতাসে জলীয় বাষ্প কম থাকে তাহলে এই জলাকর্ষজ জল কম শোষিত হবে, বেশি থাকলে বেশি করে জলাকর্ষজ জল শোষণ করবে। কিন্তু জলাকর্ষজ জল শোষণ করারও একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। এবার সেই ক্ষমতা যদি অ্যাচিভ করে যায়, তাহলে তার থেকে বেশি আর জল সাধারণত ওই মাটিটা শোষণ করে না। জলাকর্ষজ জলটা শোষণ করারও একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। ঠিক আছে? তাহলে বিষয়টা বোঝা গেল যে সাধারণত মৃত্তিকার কণার গায়ে যে জলটা খুব দৃঢ়ভাবে লেগে থাকে, যে জলটা বাতাসের জলীয় বাষ্প থেকে আসছে এবং জলীয় বাষ্পেরই একটা ঘনীভূত রূপ, তাকে আমরা বলছি জলাকর্ষজ জল। জলাকর্ষজ জল হলো। বেশ, এইটারও ধারণ ক্ষমতা ধরে নাও এটা সর্বাধিক। তাহলে এইটা হচ্ছে তোমার জলাকর্ষজ জল। এরপরেও যদি মাটিতে বৃষ্টি হয় বা জলসেচ দেওয়া হয় বা কোনোভাবে মাটিতে যদি জল চলে আসে, তাহলে কি হবে? মৃত্তিকার কণাগুলো তার চারিদিকে জলকে শোষণ করবে, জল শোষণ করবে, এবং প্রলেপের আকারে সেই জলটা মাটির কণার চারিদিকে জমা হতে থাকবে। তাহলে দেখো, একটা শুষ্ক মাটি সে ক্রমশ জল শোষণ করছে, জল শোষণ করে করে ধরো এতটা সে তার চারিদিকে প্রলেপ বা পাতলা আস্তরণের আকারে এই জলটা সে শোষণ করেছে। এই জলটা শোষণ করবে
কতটা সেটা ডিপেন্ড করছে এই মাটি কণার জল শোষণের ক্ষমতা কতটা। তাহলে দেখো ওই যে বলেছিলাম কঠিন পদার্থের একটা ধর্ম হচ্ছে জলকে শোষণ করা, তাহলে এর জল শোষণ করার ক্ষমতা যখন এক্সিড করে যাবে, অতিক্রম করে যাবে, তখন কিন্তু এই জলটা শোষণ করতে পারবে না। তাহলে বায়ুমণ্ডলীয় যে জলের চাপ, বা বলতে পারো যে মাটির কণার গায়ে যে জলটা থাকছে, তাহলে এই এই জলটা শোষণ করার ক্ষমতাটা নির্ভর করবে যে মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের ওপর। কেন, দেখো জলের একটা ধর্মই তো হচ্ছে যে ওপর থেকে নিচে চলে যাবে। তাহলে ওপর থেকে যদি নিচে চলে যায়, কি কারণের জন্য যাবে? মাধ্যাকর্ষণ কারণের জন্য যাবে। আর একটা মাটির কণা তার চারিদিকে কেন জল শোষণ করছে? তার নিজস্ব আকর্ষণ ক্ষমতার জন্য। তাহলে সেই আকর্ষণ ক্ষমতা যতক্ষণ পর্যন্ত থাকবে মাটি জল শোষণ করতে পারবে। তাহলে আমি ধরে নিলাম এতটা জল শোষণ করেছে, একটা মৃত্তিকা কণার সর্বোচ্চ জল ধারণ ক্ষমতায় সে পৌঁছে গেছে। এই জলটাকেই বলা হবে কৈশিক জল। বুঝে গেল? তাহলে এই জলটাই কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে, এবং একটা মাটিতে কতটা উদ্ভিদ জল পাবে সেটা এই কৈশিক জলের উপরই নির্ভর করে। আমি যতটা ছবি এঁকেছি তাতে বুঝতে পারছো যে এই মাটিতে এতটা জল রয়েছে। তাহলে এবার যদি বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় বা জলসেচ দেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে এই জলটা ক্রমশ কমতে থাকবে। তাহলে আস্তে আস্তে কোন দিকে যাবে? কমতে 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 একটা সময় জলাকর্ষজ জলে পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে কৈশিক জলটাই একমাত্র এমন একটা ক্ষমতায় থাকে যে ক্ষমতায় উদ্ভিদ জল শোষণ করতে পারে। ফলে উদ্ভিদ শিকড় বিস্তার করে, শিকড় বিস্তার করে এই জলটাকে কিন্তু সে নিজের দেহে নিতে পারে। হলো? নিজের দেহে নিতে পারে। এবার কৈশিক জল কতটা থাকবে সেটা ডিপেন্ড করছে মৃত্তিকা কণার জল আকর্ষণ করার ক্ষমতার উপর। ধরে নাও এই মাটির জল আকর্ষণ করার ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে চলে গেছে। এরপরেও যদি বৃষ্টি হয় তখন কি হবে? তাহলে বৃষ্টির জলটা কোথায় যাবে? তখন কিন্তু দেখো মানে দুটো বলের মধ্যে টাসেল হচ্ছে, দুটো বলের মধ্যে লড়াই হচ্ছে। একটা হচ্ছে মাটির কণার আকর্ষণ বল, আর একটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। যখন মাধ্যাকর্ষণ বলের তুলনায় কৈশিক মাটির আকর্ষণ বলটা বেশি হবে, ততক্ষণ পর্যন্ত জল শোষণ চলবে। এবার যখন এই দুটো বল এক হয়ে যাবে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি আর মাটির কণার শক্তি দুটো এক হয়ে যাবে, তখন কিন্তু মাটি আর জল শোষণ করতে পারবে না। তখন কি হবে? একটা মাটির, ধরে নাও এটা হচ্ছে একটা মাটি, এই মাটির মধ্যে এগুলো সব একটা করে কণা। এবার কণাগুলো পুরোপুরি জল সম্পৃক্ত হয়ে গেছে। যত ফাঁক ফোকর ছিল অল্প কিছু বাদ দিয়ে, অল্প কিছু কেন বাদ দেবো? কারণ ধরো কিছু তো বায়ু তো থাকবেই, এগুলো ধরো বায়ু রয়েছে। তাহলে এই বায়ুপূর্ণ অংশ ছাড়া সব ধরো কণাগুলো একদম কৈশিক জলে ভর্তি হয়ে গেছে। তাহলে এই কৈশিক জলে ভর্তি হয়ে যাবার পর তখন কি হবে? কৈশিক জলপূর্ণ হয়ে যাওয়ার পর আর তো জল শোষণ করার ক্ষমতা নেই। তখন কি হবে? অতিরিক্ত জলগুলো ক্রমশ ক্রমশ নিচের দিকে চলে যেতে থাকবে। মাধ্যাকর্ষণের টানে ক্রমশ এই জলগুলো নিম্নগামী হয়ে ভৌম জলের দিকে চলে যেতে থাকবে। তাহলে দেখো এই জলটা মাটির কাজে লাগছে কি? কোনো কাজে লাগছে না, কারণ এই জলটা উদ্ভিদ ব্যবহার করতে পারছে না। এটা মাধ্যাকর্ষণের টানে ক্রমশ নিচে চলে যাচ্ছে এবং ভৌম জলের ভান্ডার গঠন করছে। হতে পারে যে এই জলটা কোনো অপ্রবেশ্য শিলার ওপরে জমা হলো, তাহলে কি হবে? সেখানে জলের লেয়ার ক্রমশ বাড়বে। ঠিক আছে? তাহলে এই জলটাকেই বলা হলো। তাহলে এই জলের পরেও আরেকটা জল থাকবে। আমি যদি প্রলেপের আকারে দেখাই, তাহলে যদিও প্রলেপের মতো থাকে না, সেই জলটা কি হবে? ওটাই হবে মহাকর্ষীয়। এবার এই মহাকর্ষীয় জলটা কিন্তু প্রলেপের মতো থাকবে না, সেটা ক্রমশ নিচে চলে যাবে। তাহলে দেখো প্রথমেই আমি বলেছিলাম যে মাটিতে
তিন ধরনের ভৌম জল থাকে, একটা জলাকর্ষজ জল, একটা কৈশিক জল, একটা মহাকর্ষীয় জল। তাহলে তিন ধরনের জল থাকলেও মাটি শুধুমাত্র গ্রহণ করতে পারছে একটাই জল, সেটা হচ্ছে কৈশিক জল। তাহলে মাটিতে যতক্ষণ পর্যন্ত কৈশিক জল থাকবে সেটা চাষবাসের পক্ষে উপযুক্ত, উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযুক্ত, বা জলের মাধ্যমে যে সমস্ত খনিজ উপাদান উদ্ভিদ লাভ করে সেই প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এবারে দু একটা মজার বিষয় বলি। ধরে নাও কোনো একটা মাটিতে জল দিয়ে দিলে, প্রচুর জলসেচ দিয়ে দিলে, প্রথমে কি হয় আমরা দেখি যে মাটিতে অতিরিক্ত যদি জল দেওয়া হয় তাহলে তার উপরে একটা জলের আস্তরণ জমে যায়। এবার দেখবে সেই জলটা দেয়া বন্ধ, জলসেচ দেওয়া বন্ধ হয়ে গেলে একদিন পর বা দুদিন পর কি হয় না, দেখবে মাটিটা পুরোপুরি ভিজে রয়েছে। কিন্তু যদি আমরা একটু নিচের দিকে তাকাতে পারতাম যে কোনো জল আবার এই মহাকর্ষীয় জল হিসেবে নিচের দিকে যাচ্ছে না, তাহলে প্রথম অবস্থায় তো নিচের দিকে কিছুটা যাবে, কারণ ম্যাক্সিমাম জল ধারণ ক্ষমতায় পৌঁছে গিয়েছিল মাটিটা, তা কিছু জল নিচে চলে যাবে। তাহলে মহাকর্ষীয় জল যাওয়াটা যখন স্টপ হয়ে যাবে তখন আমরা বুঝে নেব যে ওই মাটিটার ম্যাক্সিমাম কৈশিক জল ধারণ ক্ষমতায় পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে সেই অবস্থাটাকে বলা হবে মাঠস্থিত ক্ষমতা বা ফিল্ড ক্যাপাসিটি। ওই ফিল্ডটা, ওই মাটিটা ম্যাক্সিমাম তার জল ধারণ ক্ষমতায় পৌঁছে গেছে। তাহলে এই বিষয়টা একটুখানি মাথায় থাকে যেন, যে কোনো একটা মাটি যখন তার সর্বোচ্চ কৈশিক জল ধারণ ক্ষমতায় চলে যায় এবং যখন মহাকর্ষীয় জল ক্রমশ নিচে যাওয়া বন্ধ হয়ে যায় তখনই আমরা বলে থাকি যে মাঠস্থিত ক্ষমতায় পৌঁছে গেছে, বা FIELD ক্যাপাসিটি, ফিল্ড ক্যাপাসিটিতে পৌঁছে গেছে। হলো, এবার দেখো এই ফিল্ড ক্যাপাসিটিতে পৌঁছে যাওয়ার পর তার মানে মাটিটা পুরোপুরি ভিজে থাকবে, শুধুমাত্র বড় বড় রন্ধ্রগুলোতে কিছু মাটিতে বায়ু থাকবে আর ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্রগুলো পুরোপুরি একবারে জলপূর্ণ অবস্থা থাকবে। এরপরে আর যদি না বৃষ্টি হয় তাহলে কৈশিক জল ক্রমশ আস্তে আস্তে করে কমতে থাকবে, শেষ হতে থাকবে। সেই কারণে আমাদের মাঝে মাঝে কি করতে হয়, কৈশিক জল কমে গেলে জলসেচ দিতে হয়, বা মাঝে মাঝে বৃষ্টি হলে ভালো হয়। বেশ, এরপরে দেখো একটা স্টেজে আসলো যখন কৈশিক জলটা পুরোপুরি শেষ হয়ে গেল, তাহলে সেই অবস্থায় যখন পৌঁছাবে তখন গাছটা শুকোতে আরম্ভ করবে। কেন? বিকজ অফ হাইগ্রোস্কোপিক ওয়াটার। কারণ কৈশিক জল শেষ হয়ে গেলেও মাটিতে আরেকটা জল রয়েছে, সেই জলটা হচ্ছে জলাকর্ষজ জল, কিন্তু সেই জলটাকে উদ্ভিদ গ্রহণ করতে অপারগ, এটা নিতে পারবে না, কারণ যে ক্ষমতায় থাকে সেটাকে টেনে তুলতে পারবে না। তাহলে বুঝতে পারছো যে যে অবস্থায় কৈশিক জলটা শেষ হয়ে গিয়ে উদ্ভিদ শুকাতে আরম্ভ করবে, গাছ মরতে আরম্ভ করবে, তখনই তাকে বলা হবে বিশুষ্কি ভবন। এইখানে একটু ফাঁকা আছে, লিখি বি বা মূর্ধন্য বিশুষ্কি ভবন। একে বলা হয় ইংরেজিতে উইল্টিং, WILTING। কেন গাছটা শুকোচ্ছে বলো? কৈশিক জল শেষ হয়ে গেছে, উদ্ভিদ শিকড়ের সাহায্যে আর কোনো জল নিতে পারছে না, তাহলে গাছটা শুকোতে আরম্ভ করবে। যখন শুকোতে আরম্ভ করবে তখন তাকে বলা হয় উইল্টিং, বা বলা হয় যে উইল্টিং পয়েন্ট। এবার দেখো যেই মুহূর্তে গাছটা আর কি ওই কৈশিক জল শেষ হয়ে গিয়ে জলাকর্ষজ জলে গিয়ে ঠেকে, তাকেই বলা হয়, যে মুহূর্তে হয় সেটাকে বলা হয় উইল্টিং পয়েন্ট বা বিশুষ্কি ভবন পয়েন্ট বা মাত্রা, এরকমও বলা হয়। বেশ, তাহলে এখানে একটা জিনিস বোঝো, যখনই বিশুষ্কি ভবন মাত্রায় মাটি চলে গেছে তখন তোমাকে 1 মগ 2 মগ জল দিতে হবে কোনো গাছকে বাঁচানোর জন্য, বা ফসল জমির ক্ষেত্রে কি করতে হবে না, সেখানে কিছু না কিছু জল দেয়া, অল্প হলেও জলসেচ দিতে হবে, কারণ না হলে গাছ মরতে থাকবে, ফসল জমিতে শুকাতে আরম্ভ করবে। তাহলে এইখানে দেখো আমরা পুরো বিষয়টাকে যদি একটুখানি সংক্ষিপ্ত করি, তাহলে মাটির কণা
তার চারিদিকে জল শোষণ করছে। প্রথমে যে জলটা থাকছে তাকে বলছি জলাকর্ষজ জল, দৃঢ়ভাবে থাকে, এটা একটা নন লিকুইড ফর্ম, এটা হচ্ছে জলীয় বাষ্পের একটা ঘনীভূত রূপ। সাধারণত গাছ একে ব্যবহার করতে পারে না, কারণ 10,000 অ্যাটমসফিয়ারে থাকে। এবং মোটামুটি 105 ডিগ্রি সেলসিয়াস যদি মাটিকে উত্তপ্ত করা হয় তবে সেই জলটা মাটি থেকে বেরোয়। যাই হোক, সেই প্রসঙ্গটা বাদ দাও। তাহলে মাটির জলাকর্ষ জলের পরে মাটির কণা জল শোষণ করছে, সেই জলটা হচ্ছে কৈশিক জল। এবং এই জলটা মাটির কণার গায়ে পাতলা আস্তরণের মতো লেগে থাকছে। এই জলটাকে উদ্ভিদ ব্যবহার করতে পারে। এই জলের মাধ্যমেই উদ্ভিদ যাবতীয় খনিজ উপাদান বা তার পুষ্টিমৌল শোষণ করে, তার পাতায় নিয়ে গিয়ে খাদ্য উৎপন্ন করে। এরপরেও যদি জলের যোগান বাড়ে, কৈশিক জল ধারণ ক্ষমতা রয়েছে, কৈশিক জল ধারণ ক্ষমতার পরেও যদি মাটিতে জলের যোগান বাড়ে, তাহলে সেই জলগুলো কি হয় না, মাটির কণার গা দিয়ে ক্রমশ মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে চলে যায়, যাকে আমরা বলছি মহাকর্ষীয় জল। ঠিক আছে, যেটা ভৌম জলের ভান্ডার বৃদ্ধিতে শুধুমাত্র কাজে লাগে বা মাটির নিম্ন স্তরে জলের লেয়ার সৃষ্টিতে সাহায্য করে। এবার কোনো একটা মাটি যখন কৈশিক জল ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, মাটির মধ্যে প্রায় জলপূর্ণ হয়ে যায়, শুধুমাত্র বৃহৎ ফাঁকগুলো কিছু বায়ুপূর্ণ থাকে, ছোট ছোট ফাঁকগুলো সব জলপূর্ণ হয়ে যায়, তাকে আমরা ফিল্ড ক্যাপাসিটি বলছি বা মধ্যস্থিত ক্ষমতা, জল ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে। আর যে মুহূর্তে কৈশিক জলটা ব্যবহার হতে হতে শেষ হয়ে আসবে, যখন উদ্ভিদ শুকোতে আরম্ভ করবে, তখন তাকে আমরা বলছি বিশ্বস্কিভাবন বা উইল্টিং। এবং যে মুহূর্তে এই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ওই উইল্টিং পয়েন্ট। তাহলে আশা করি যে মাটির জল, তার প্রকারভেদ এবং মাটির জল ধারণ ক্ষমতা, হ্যাঁ জল ধারণ ক্ষমতাটা তো দেখো সব মাটিতেই জল ধারণ ক্ষমতাটা বিভিন্ন রকম। যদি গ্রথনটা সূক্ষ্ম হয় তাহলে সেই মাটির মধ্যে দিয়ে অনুছিদ্র স্থান কি হবে, কম হবে, যার মধ্যে দিয়ে জলটা দ্রুত যেতে পারবে না, খুব টাইম নিয়ে জলটা নিচে যাবে, সে কারণে আমরা বলি তার জল ধারণ ক্ষমতা বেশি। আর যদি কণা খুব বড় বড় হয়ে যায়, এরকম যদি বড় বড় কণা থাকে যার মধ্যবর্তী অনুছিদ্র স্থান বেশি, তাহলে সহজেই কিন্তু জলটা নিচে চলে যাবে, তাহলে এর জল ধারণ ক্ষমতা হবে কম। তাহলে বালির পরিমাণ যদি বেশি থাকে তাহলে মাটির জল ধারণ ক্ষমতা কম হবে। আর যদি কর্দমের পরিমাণ, কাদার পরিমাণ বেশি হয়, তাহলে সেগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম থাকে যে পরস্পর প্রায় লেগেই থাকে, এবং অনুছিদ্র স্থানের পরিমাণটা খুব কম হওয়ার জন্য জল তার মধ্যে দিয়ে ট্রাভেল করতে অনেক সময় নেয়, সেই কারণে সেই মাটির জল ধারণ ক্ষমতাটা বেশি। আশা করি বিষয়টা তোমাদের কাছে আমি উপস্থাপন করতে পেরেছি। এবার একটু তোমাদের বইটা দেখে নাও, আশা করি ধারণা তোমাদের আরো সুস্পষ্ট হবে। তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।